This is chapter 9, new product development and product lifecycle strategies. So what is actually a new product and how companies obtain new product? Let's check. Strategies for obtaining new product ideas. Companies obtain new product or new product ideas. It will be ideas, it will be new products. Companies obtain new products. So how? In two ways. In two ways. One is acquisition. One is acquisition. And another one is new product development or NPD. Okay, new product development or NPD. Now let's see what does acquisition means. Acquisition means to acquire, to earn, or to purchase. আমার নতুন প্রোডাক্ট দরকার, আমি কিনে নিলাম নতুন প্রোডাক্ট। অন্য একটা কোম্পানির কাছে নতুন প্রোডাক্ট আছে, আমি সেটা অ্যাকোয়ার করে নিলাম। তাহলে অ্যাকোয়ার কিভাবে করা সম্ভব? অ্যাকোয়ার করা সম্ভব হচ্ছে এই acquire a new company. Acquire a new company. এরপরে হতে পারে acquire patents. Patents. Another one may be acquired licenses. Acquired license. Sorry. So acquired license, acquired patents, acquired company, we call it acquisition. If you buy a new company, then with some new products, then the new products of that company will be yours. তুমি যদি একটা কোম্পানি কিনে নাও নতুন প্রোডাক্ট সহ, সেই কোম্পানির নতুন প্রোডাক্টগুলো এখন তোমার প্রোডাক্ট হয়ে যাবে। প্যাটেন্টস, কারো কাছ থেকে যদি কোনো কিছু সত্য নাও, ইন্ডিভিজুয়ালি কোনো প্রোডাক্টের সত্য যদি নাও, কোম্পানি কেননি কিন্তু ওই কোম্পানির কোনো প্রোডাক্ট কে তুমি প্রডিউস করবে, সেল করবে, এই ধরনের কোনো প্যাটেন্টস যদি নাও, তাহলে আরেকটা কোম্পানির প্রোডাক্ট তোমার প্রোডাক্ট হয়ে গেল। এখানে হচ্ছে পুরো কোম্পানিটাই পারচেজ করে নেওয়া, আর এখানে প্যাটেন্টস হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট তুমি তৈরি করার অথবা বিপণন করার, ডিস্ট্রিবিউট করার পারমিশন নিয়েছো। প্যাটেন্টিং হতে পারে, আর একটা হতে পারে লাইসেন্সিং। লাইসেন্সিং এরকমই প্যাটেন্টিং এর মতো। লাইসেন্সিং আর একটা আছে ফ্র্যাঞ্চাইজিং। সো লাইসেন্সিং অথবা ফ্র্যাঞ্চাইজিং এর মাধ্যমে তুমি তোমার কোনো প্রোডাক্ট যদি মনে করো যে ডিফারেন্ট কোনো ব্র্যান্ড ইউজ করে সেল করবে,
সেটাও তুমি করতে পারো থ্রু লাইসেন্সিং অর ফ্র্যাঞ্চাইজিং। সাপোজ বাংলাদেশে কেএফসি কে আমরা দেখি, কেএফসি তাদের ফ্র্যাঞ্চাইজিং আছে অথবা লাইসেন্সিং আছে। লাইসেন্সিং এবং ফ্র্যাঞ্চাইজিং এর মধ্যে পার্থক্য হলো, লাইসেন্সিং হলো কারো নিজের প্রোডাক্ট কারো ব্র্যান্ড ইউজ করার মাধ্যমে সেল করা। আমি বার্গার বানাচ্ছি, সেই বার্গার আমি কেএফসির নামে সেল করছি, ঠিক আছে, তাহলে কেএফসি নামটা ইউজ করার আমি পারমিশন নিয়েছি, এটাকে বলে লাইসেন্সিং। আর আমি বার্গার তৈরি করছি, কেএফসির কাছ থেকে আপনি টেকনোলজি শেয়ার করেছি, টেকনোলজি শেয়ার করে বানিয়েছি। এই যে রিসেন্টলি তোমরা দেখেছো এই যে করোনার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কোন একটা কোম্পানির ভ্যাকসিন বাংলাদেশে নিজেই তৈরি করবে, সম্ভবত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, তারা নিজেরাই করোনার ভ্যাকসিন তৈরি করবে। তবে ভ্যাকসিনের জন্য যেই রেসিপি আছে বা ইয়ে আছে, কি বলে এটাকে, ইকুয়েশন আছে, কেমিক্যাল ইকুয়েশন, এটা যেই কোম্পানি এটাকে ইনভেন্ট করেছে ওই ভ্যাকসিনটা, সেই কোম্পানির কাছ থেকে তারা নিয়ে আসবে, নিয়ে এসে এখানে তারা, যেহেতু এরাও ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এরা বানাবে। তো রিসেন্টলি তোমরা বিল গেটস এর একটা স্টেটমেন্ট দেখেছো, বিল গেটস বলেছে যে এ করা উচিত না, এই টেকনোলজি শেয়ার করা উচিত না, ঠিক আছে, উচিত হবে না। করোনা ভ্যাকসিন তৈরি করার পারমিশন, লাইসেন্সিং বা ফ্র্যাঞ্চাইজিং করা উচিত হবে না। সো এটার কারণে সে যথেষ্ট সমালোচিত হয়েছে সারা ওয়ার্ল্ড, এবং অনেকে তো বলেই ফেলছে যে তাহলে এই করোনার যেই ভাইরাস, এই ভাইরাসও বিল গেটস তৈরি করেছে। তারা উইথ রেফারেন্স বলে যে আমেরিকাতে কোন একটা সেশনে বিল গেটস এটা ক্লেম করেছিল যে আগামী 2-1 বছরের মধ্যে বা কয়েক বছরের মধ্যে মানুষ কোনো একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। তো ভাইরাস দ্বারা আমরা এখন আক্রান্ত হব, সেটা 2 বছর আগে বিল গেটস জানলো কি করে? এরকম কথাবার্তা বাজারে প্রচলিত আছে, সেগুলো আমরা সবকিছু বিশ্বাস করছি না। হাউএভার আমাদের পয়েন্ট ওটা নাও, আমাদের পয়েন্ট হচ্ছে লাইসেন্সিং অথবা ফ্র্যাঞ্চাইজিং। সো এইভাবে করে অনেক সময় আমরা কি করতে পারি, যে যদি টেকনোলজি শেয়ার করি, আমি এখানে প্রোডাক্ট বানাচ্ছি, টেকনোলজি যদি শেয়ার করি কারোর কাছ থেকে, তাহলে সেটা হবে ফ্র্যাঞ্চাইজিং। আর আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি, কারণ টাইটেল ইউজ করে যদি সেল করার জন্য পারমিশন নেই, মেয়ার পারমিশন, সেটাকে বলা হবে লাইসেন্সিং। এভাবে করে কোনো কোম্পানি নতুন প্রোডাক্ট পেতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তাহলে কোম্পানি কয়ভাবে নতুন প্রোডাক্ট পায়? 2 ভাবে, একটা হচ্ছে অ্যাকুইজিশন আর একটা হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তাহলে অ্যাকুইজিশনে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, নিউ কোম্পানি, প্যাটেন্টিং, লাইসেন্সিং অর ফ্র্যাঞ্চাইজিং। আর নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের মধ্যে আমরা যেটা দেখি, একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট অফ অরিজিনাল প্রোডাক্ট, ডেভেলপমেন্ট অফ অরিজিনাল প্রোডাক্ট। নাম্বার 2 হচ্ছে, এভাবে কলম দিয়ে লিখতে ভালো লাগতেছে না, অরিজিনাল প্রোডাক্ট। আর একটা হচ্ছে প্রোডাক্ট আছে এখানে স্লাইডে যদিও, প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট। নাম্বার 3 আমরা দেখব product modification. Product modification আর এটা হচ্ছে development of a new brand. কিভাবে এটা সবকিছু হবে through company's own R&D. Company
its own research and development. So new product development means development of an original product development of an original product, product improvement, product modification, development of a new brand through company's own research and development. তাহলে এগুলো হলো ইন হাউস তুমি করবে, তোমার ফ্যাক্টরিতে তুমি করবে। একেবারে যে প্রোডাক্টের কোনো অস্তিত্বই ছিল না সেই ধরনের একটা প্রোডাক্ট তুমি ডেভেলপ করবে, সেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট অফ অরিজিনাল প্রোডাক্ট। আমি গতকালকে দুপুর থেকে অসুস্থ, হ্যাঁ এটা এখনো চলছে। ক্ষতিকর না, আমার কিন্তু 2 দিন ধরে চলছে, 2 দিন ধরে ক্লাস করছি, রেকর্ড চলছে। ওকে, তাহলে ডেভেলপমেন্ট অফ অ্যান অরিজিনাল প্রোডাক্ট, যে প্রোডাক্টের ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না এর আগে, সেটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে এটাকে বলা হবে ডেভেলপমেন্ট অফ অরিজিনাল প্রোডাক্ট। ফর এক্সাম্পল, আমরা এই যে কম্পিউটার যেটা দেখতে পাচ্ছি, এটা অপারেটিং সিস্টেমটা ছিল ডস অপারেটিং সিস্টেম, যেটা ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিওএস। এটা দিয়ে চলতো আগে কম্পিউটার, সফটওয়্যার ছিল ডস। এরপরে আমরা দেখেছি যে উইন্ডোজ চলে আসছে, উইন্ডোজ, ঠিক আছে, ডস এর পরে চলে আসছে উইন্ডোজ, এবং মোস্ট প্রবাবলি ফার্স্ট উইন্ডোজ ছিল উইন্ডোজ 95। সেরকম যদি হয় তাহলে ডস এবং উইন্ডোজ পুরোপুরি ভাবে একেবারে আলাদা জিনিস, টোটালি ডিফারেন্ট, বাট অপারেটিং সিস্টেম। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে, আবার যেমন উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, আবার অ্যান্ড্রয়েড আর একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে। ফর সেল ফোন, অ্যান্ড্রয়েড ইজ এ নিউ প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট। এই যে গুগল দেখো মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য অ্যান্ড্রয়েড তৈরি করে সারা ওয়ার্ল্ডের মার্কেট দখল করে নিয়েছে। স্মার্টফোন মিন্স অ্যান্ড্রয়েড, ঠিক আছে। উইন্ডোজ দিয়েও চালানো যায়, কিন্তু সেটা মার্কেটে চলে নাই। নোকিয়া সহ আরো কিছু কোম্পানি যারা উইন্ডোজ দিয়ে চালাতে চেয়েছিল সেলফোন, তাদের চলে নাই। গুগল পুরো ওয়ার্ল্ডের মার্কেট নিয়ে নিয়েছে অ্যান্ড্রয়েড দিয়ে। তো তাহলে এইভাবে অ্যান্ড্রয়েড কেও আমরা বলতে পারি যে এটা একটা অরিজিনাল প্রোডাক্ট, বলতে পারি যে একেবারে কনসেপ্টটাই নিউ, হ্যাঁ, যে একটা সেলফোনের অপারেটিং সিস্টেম হিসেবে আমরা নিউ অপারেটিং সিস্টেম ইন্ট্রোডিউস করেছি। হাউএভার, আমরা কম্পিউটারের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে ডস থেকে উইন্ডোজে আসার বিষয়টা ছিল ডেভেলপমেন্ট অফ এন অরিজিনাল প্রোডাক্ট। এরপরে হচ্ছে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট। প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট হতে পারে এই যে উইন্ডোজ তোমরা দেখতে পাচ্ছ, উইন্ডোজ কিন্তু এই 1-1.5 বছর 2 বছর পর পরই উইন্ডোজ চেঞ্জ হয়। হ্যাঁ, এটা রিসেন্টলি হয়তো উইন্ডোজ 10 চলছে খুব বেশি, উইন্ডোজ 10 এর উপরে আর কিছু আছে কিনা এটা এখন আমাকে দেখতে হবে, সার্চ দিয়ে। আই এম নট ফুলি অ্যাওয়্যার অফ ইট। হাউএভার, আমরা দেখেছি উইন্ডোজ 95, এরপরে হয়তো 97 বা 98, এরপরে উইন্ডোজ 2000 দেখেছি, উইন্ডোজ এক্সপি দেখেছি আমরা, এই তারপরে তোমার উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 মনে হয় চলছে, উইন্ডোজ 10।
অনেক জায়গাতেই চলছে। উইন্ডোজের কি বেটার ভার্সন আসছে নাকি? উইন্ডোজ 10 এর পরে আর কোনো ভার্সন আছে? 13 আছে? উইন্ডোজ 13 আছে? হাউএভার 13 থাকে তাহলে এগুলো সবই হচ্ছে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, সব ইমপ্রুভমেন্ট একবার 95 থেকে নিয়ে শুরু করে উইন্ডোজ যত চেঞ্জ হয়েছে মাইক্রোসফটের হাতে সবগুলো প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্টই নিউ প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট নিউ প্রোডাক্ট। তাহলে এটা গেল প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, এভাবে আমরা নতুন প্রোডাক্ট পাই। আরেকটা হচ্ছে প্রোডাক্ট মডিফিকেশন, মানে আমরা একটা প্রোডাক্ট মডিফাই যদি করে ফেলি তাহলে এটাকে একটা নিউ প্রোডাক্ট হিসেবে মার্কেটে ইন্ট্রোডিউস করানো যায়। সাপোজ যেই উইন্ডোজ তৈরি করা হয়েছিল পিসির জন্য, সেই উইন্ডোজটাকে মডিফাই করে এটা সেলফোনের সাথে ম্যাচ করবে এই ধরনের একটা উইন্ডোজ তৈরি করে সেলফোনে দিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে এটা হচ্ছে ইটস এ কাইন্ড অফ মডিফিকেশন, ইটস নট ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট হলো যে ভার্সন আছে ওই ভার্সনের সাথে এডিশনাল ফিচার এড করা, আর মডিফিকেশন হচ্ছে যে টোটালি প্রোডাক্ট টাইপটাকে চেঞ্জ করে ফেলা। ঠিক আছে, যেমন আমরা সোপের ক্ষেত্রে দেখি সলিড সোপ এবং লিকুইড সোপ। সলিড সোপ এবং লিকুইড সোপ দুইটা তো সেম পারপাসে ইউজ হয় না। লিকুইড সোপ বা হ্যান্ড ওয়াশ যেটা, স্পেশালি যেটা হ্যান্ড ওয়াশ, তাহলে লিকুইড করে আমি এটাকে হ্যান্ড ওয়াশ করলাম আর কিছুটা স্লাইট মডিফাই করলাম, মানে একটা এমনিতে তো একটা মেসিভ মডিফিকেশন আছে সলিড থেকে লিকুইড করলাম, আরেকটা হচ্ছে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স তার চেঞ্জ করে দিয়ে ওটাকে আমরা বলছি এখন হ্যান্ড ওয়াশ। তো তাহলে দুই জিনিস, একটা টয়লেট সোপ আর একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। এভাবে করে প্রোডাক্ট মডিফিকেশন হতে পারে, বাট ব্র্যান্ড ইজ সেম। আমরা দেখছি লাইফবয় ব্র্যান্ড, সেম ব্র্যান্ড for two different products. One is for solid soap, toilet soap, another one is for liquid soap. এভাবে করে মডিফিকেশন হতে পারে। এরপরে ডেভেলপমেন্ট অফ এ নিউ ব্র্যান্ড যদি হয়, ডেভেলপমেন্ট অফ এ নিউ ব্র্যান্ড থ্রু কোম্পানিজ ওন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই সবগুলো বিষয়ই কোম্পানিজ ওন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে হবে। এই অরিজিনাল প্রোডাক্ট বলো, ইমপ্রুভমেন্ট বলো, মডিফিকেশন বলো, সবটাই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া সম্ভব না। তাহলে ফাইনাল ওয়ান হচ্ছে ডেভেলপমেন্ট অফ এ নিউ ব্র্যান্ড। যেমন আমরা দেখেছি ইউনিলিভারের ক্ষেত্রে তোমার তাদের টয়লেট সোপের, মেডিকেটেড টয়লেট সোপের একটা ব্র্যান্ড ছিল হলো লাইফবয়। তো পরবর্তীতে তারা কি করলো, আরেকটা নতুন ব্র্যান্ড এই সেম সোপে একটু ফিচার অ্যাড করেছে, ওগুলোকে আমরা তেমন মডিফিকেশনও বলতে পারি না, বা কিছুটা হয়তো ইমপ্রুভমেন্ট হয়েছে। যেমন ওটার মধ্যে পিউরিলিন নামে একটা কেমিক্যাল দেওয়া হয়েছে, যেটাকে তারা বলছে পিম্পল সলিউশন। হ্যাঁ, সো এটা একটা ভ্যালিউ এডিশন করেছে তারা, করে এটার ব্র্যান্ডটা চেঞ্জ করে দিয়েছে লাইফবয় গোল্ড। হ্যাঁ, লাইফবয় গোল্ড। যেমন তোমার এই যে ইউনিলিভার সোপের ক্ষেত্রে আমরা দেখেছি একটা নিউ সোপ বের করেছে এখন, সেটাকে বলে গ্লো অ্যান্ড লাভলি। গ্লো অ্যান্ড লাভলি, তো তাদের তো সোপ লাইন ছিলই, আগে থেকেই ছিল, লাক্স ছিল, লাইফবয় ছিল, বা ডাভ ছিল, এগুলো তাদের ব্র্যান্ড ছিল আগে থেকেই। কিন্তু নতুন আরেকটা ব্র্যান্ড তারা ডেভেলপ করেছে যেটাকে বলছে গ্লো অ্যান্ড লাভলি। সো এই ব্র্যান্ডটা, এটা একটা নিউ ব্র্যান্ড। এই যে গ্লো অ্যান্ড লাভলি সোপ, এই যেটা হচ্ছে সোপ 100 গ্রামের বার, গ্লো অ্যান্ড লাভলি সোপ বার। কি বলছে এখানে যে কি কি সব কেমিক্যাল তারা অ্যাড করেছে নাকি, কি বলছে এটা কি? এটা আছে মাল্টিভিটামিন,
এটার মধ্যে নাকি মাল্টিভিটামিন দিয়েছে। গ্লো এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি সোপ। তাহলে ফেয়ার এন্ড লাভলি কে আমরা অলসো আমরা দেখতাম যে একটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম, কিন্তু এটা এখন হয়ে গেছে ওই ব্র্যান্ডটাই নিয়ে এসছে একটা সোপের মধ্যে। সো দিস ইজ বিকাম a new brand, Glow and Lovely. 3 প্যাকেট একসাথে কিনলে 15 টাকা অফ। দেখেছো তোমরা এই সোপটা মার্কেটে দেখেছো? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এখানে এটা কি বলছে, মুলতানি মিট্টি। হ্যাঁ, এটা সম্ভবত ইন্ডিয়াতে মুলতানের মাটি, মিট্টি। মিট্টি মানে তো মাটি না, ওরা বলে হিন্দিতে। মুলতান থেকে নিয়ে আসা মিট্টি দিয়ে তৈরি করা হয়েছে এটা, মুলতানি মিট্টি। আর এটা হচ্ছে মাল্টিভিটামিন। সো ইটস এ নিউ ব্র্যান্ড। সো এটা এমনি এমনি হয়নি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে তারা করেছে এটা। সো ইটস এ নিউ প্রোডাক্ট। ইটস এ নিউ প্রোডাক্ট। তাহলে আমরা এখানে দেখলাম যে strategies for obtaining new product ideas অথবা strategies for obtaining new product কিভাবে হতে পারে। একটা হচ্ছে acquired companies, কোম্পানি acquire করে নিতে পারি আমরা, প্যাটেন্ট পারচেজ করে নিতে পারি, লাইসেন্স পারচেজ করে নিতে পারি। আর এখানে এসে অরিজিনাল প্রোডাক্ট ডেভেলপ করতে পারি, প্রোডাক্ট ইমপ্রুভ করতে পারি। ডেভেলপড ওয়ান যদি আমি ইমপ্রুভ করি তাহলে ইট উইল বিকাম এ নিউ প্রোডাক্ট। এরপর প্রোডাক্ট মডিফিকেশন করতে পারি আমি, কিভাবে এটা দেখালাম আমি, এক্সপ্লেন করেছি যে উইন্ডোজ ফর পিসি এন্ড উইন্ডোজ ফর সেলফোন, ঠিক আছে। প্রোডাক্ট মডিফিকেশন, সিম্পলি মডিফিকেশন, so it has become a new product. And another one is new brand. এরপরে আমরা দেখবো যে causes for new product failures. ওকে, যে মার্কেটে যে নতুন প্রোডাক্ট গুলো আসে সেগুলো সবগুলো সফল হয় না। ওকে, many of the items launched in the market fails. It is reported that around 80% of new consumer products fails. Only about 40% of new consumer products are around 5 years after introduction. Why this happens? কেন প্রোডাক্ট গুলো ফেল করে? কেন বাচ্চা জন্ম হওয়ার পরে মারা যায়? কেন? অপুষ্টি নাকি বিভিন্ন ধরনের রোগ বালাই? স্যার রেডি? সব একেবারে চেকলিস্ট অনুযায়ী আছে যে নতুন এটা যেটা প্রসিডিং দেওয়া হয়েছে না। আচ্ছা আচ্ছা, সরি, ওই যে এটা যেটা এই ট্যাগটা বাইরের দিকে লাগাইতে হবে, ভিতরের দিকে, যাতে করে বাইরে থেকে দেখা যায় কোনটা আর্টিকেল 1, কোনটা আর্টিকেল 2, আর্টিকেল 3, কাগজগুলো বাইরের দিকে বের হয়ে থাকবে, রিভার্স করে দিতে হবে। তাহলে only about 40% of new products, 40% 5 বছর পর্যন্ত বাঁচে। তাহলে এটা হচ্ছে যে it happens due to overestimation of market size, এটার কারণে মার্কেট ফেল করতে পারে। এটার মানে হচ্ছে যে মার্কেট সাইজ যা, দ্যাট ইজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য মার্কেট, যা আমরা তার থেকে বেশি পে করছি। তাহলে মার্কেট সাইজ হচ্ছে সাপোজ 40,000 কাস্টমার্স আছে মার্কেটে, অ্যাকচুয়াল সাইজ, কিন্তু আমি এটাকে চিন্তা করলাম সাপোজ 80,000 অথবা 100,000, 120,000 এরকম আমি চিন্তা করলাম মার্কেট সাইজ। দ্যাট মিনস আমার কাছে অ্যাকচুয়াল
কোনো ডেটা নাই, আই ডোন্ট হ্যাভ এনি রিসার্চ অ্যাবাউট দ্য মার্কেট, ঠিক আছে, অথবা যেটা আছে সেটা মিসলিডিং ইনফরমেশন আছে, আমার কাছে যেটা আছে সেটা মিসলিডিং। সো ওরকম ওভার এস্টিমেশন অফ মার্কেট সাইজের উপরে ডিপেন্ড করে যদি প্রোডাক্ট লঞ্চ করি তাহলে এটা প্রোডাক্ট ভালো করবে না। সাপোজ এই যে বাংলাদেশে পিএইচপি গ্রুপ, তারা সম্ভবত কার প্রডিউস করছে, তারপরে আরেকটা গ্রুপ আছে হুসাইন গ্রুপ নাকি গ্রুপ আছে, তারাও বাংলা কার্স নামে একটা কার অ্যাসেম্বলিং করছেন এখানে বাংলাদেশে। তো এই কারগুলার প্রত্যেকটারই মিনিমাম প্রাইস হচ্ছে 30 লাখ, 30 লাখ টাকা, ঠিক আছে। তো 30 লাখ টাকা দিয়ে বাংলাদেশের মানুষ কার কিনবে, এখন কিনতে পারে, অসুবিধা নাই, কয়জন কিনবে বা আলটিমেটলি এটা তারা এক্সপোর্ট করার পারমিশন পাবে কিনা, বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড অথবা অ্যাসেম্বলড কার কোথায় এক্সপোর্ট করা যাবে, এই সমস্ত বিষয় ইন ডিটেল রিসার্চ ছাড়া যদি তারা এটা নিয়ে কাজ করে তাহলে এই প্রোডাক্ট এরকম ফেল করতে পারে মার্কেটে। কারণ কি, কারণ বাংলাদেশে রিকন্ডিশন গাড়ি খুব ডিমান্ড। রিকন্ডিশন গাড়িগুলো যেগুলো জাপান থেকে আসে অলমোস্ট ইনটেক্ট, ওগুলো অলমোস্ট ইনটেক্ট, কোনোভাবে বোঝার কোনো উপায় নাই যেটা ব্র্যান্ড নিউ কার না, ঠিক আছে। জাপান থেকে যেগুলো রিকন্ডিশন কার আসে ওইখানে অলরেডি হয়তো 30,000, 40,000, 50,000 কিলোমিটার চলার পরে এসছে এটা কারটা, কিন্তু এটা দেখলে মনে হবে একেবারে ইনটেক্ট ব্র্যান্ড নিউ কার। প্যাকেজিং ওইভাবে করা থাকে। তো তাহলে ওইরকম কার হয়তো অনেকেই অনেক কমে পাচ্ছে, 20 লাখ 22 লাখ টাকায় হয়তো পাচ্ছে। তো তারা কেন 30 লাখ টাকায় কার কিনবে, ঠিক আছে, এটার একটা প্রপার জাস্টিফিকেশন থাকতে হবে। এই আর আলটিমেটলি হচ্ছে যে মার্কেট সাইজটা যদি ভালো হয়, এরকম কার কেনার কাস্টমার বাংলাদেশে আছে সাবস্টেন্সিয়াল আছে, তাহলে পরে এটা ভালো কাজ করবে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক এন্ড ইট উইল ফেল। প্রোডাক্ট ডিজাইন প্রবলেমস হতে পারে, ডিজাইন প্রবলেমের কারণে এই বেশ কিছুদিন আগে তোমার টয়োটা কার্স প্রায় 9.2 মিলিয়ন, মানে হচ্ছে 92 লাখ কার তারা রিকল করেছিল, ঠিক আছে, রিকল করেছিল। কেন? ওগুলার ব্রেকিং সিস্টেমে প্রবলেম ছিল, ঠিক আছে, পেডাল এয়ার সিস্টেমে প্রবলেম ছিল। Toyota turns auto cars back. Common vehicle is a braking problem explained by Toyota. এটা একটা প্লাস এই যে উইকিপিডিয়াতে হচ্ছে sudden unintended acceleration. Toyota vehicle recalls in 2009 and 2009 থেকে 2011 পর্যন্ত, ঠিক আছে। Toyota vehicle recalls involve 3 separate but related recalls of automobiles. 3 ধরনের প্রবলেমের কারণে রিকল হয়েছে অটোমোবাইলস গুলো বাই টয়োটা মোটর কর্পোরেশন, এই যে টয়োটা কর্পোরেশনের হেড অফিস দেখতে পাচ্ছ? জি স্যার। Which occurred at the end of 2009 and start of 2010. Toyota initiated the recalls, the first 2 with the assistance of the United States National Highway Traffic Safety Administration (NHTSA), after reports that several vehicles experienced unintended acceleration. আমি গিয়ার দেইনি, বাড়াইনি আমি, ঠিক আছে, অ্যাক্সিলারেশন আমি চেয়েছি 120-এ থাকুক এটা স্পিড বা 100-তে থাকুক,
এটা হুট করে 130 হয়ে যায় বা 140 হয়ে যায়, 130 হয়ে যায়, এবং এগুলো হাইওয়েতে খুব প্রবলেম ক্রিয়েট করে, বেশ কিছু অ্যাক্সিডেন্টও হয়েছে। So the first recall on November 2, 2009 was to correct a possible incursion of an incorrect or out of place front driver side floor mat into the foot pedal well, which can cause pedal entrapment. এবং আলটিমেটলি এগুলোর কারণে কি হয়, তোমার এই যে আনইনটেন্ডেড অ্যাক্সিলারেশন হয়। হাউএভার এটা একটা বড় লিটারেচার, আমরা এগুলো সব পড়ছি না। 2010 January 28 কি হয়েছে, টয়োটা had announced recalls of approximately 5.2 million vehicles, তার মানে হচ্ছে 52 লাখ গাড়ি তারা ফেরত নিয়ে গেল ফর দ্য পেডাল এন্ট্রাপমেন্ট প্রবলেম, ঠিক আছে, বা ফ্লোর ম্যাট প্রবলেম, and an additional 2.3 million vehicles for the accelerator pedal problems. আরো 2.3 মিলিয়ন নিয়ে গেল অ্যাক্সিলারেটর পেডাল প্রবলেমের কারণে, পিছনে হলো পেডাল এন্ট্রাপমেন্টের কারণে একটা অ্যাক্সিলারেটর পেডাল প্রবলেম। Approximately 1.7 million vehicles are subject to both. 1.7 million কার ফেরত নিয়ে গেল, যেটাতে দুই ধরনের প্রবলেমই ছিল। Certain related Lexus model and the Pontiac Vibe, the latter being based on the Corolla, were also affected. তাহলে এটাকে টোটাল যদি করো 5.2 2.3 তাহলে কত হয় 7.5 7.5 সাথে 1.7 যদি অ্যাড করো তাহলে এটা अराउंड 9.2 হয়। ওকে, সো অলমোস্ট 92 লাখ গাড়ি টয়োটা কি করেছে, ফেরত নিয়ে গেছে। এবং তাহলে কত ডলার তাদের লস হওয়ার ব্যাপার ছিল চিন্তা করে। সেটা মার্কেটে ফেল করেছে এই গাড়ি। তারা টয়োটা একটা খুব বড় কর্পোরেশন, এই জন্য তারা কারেকশন করতে পেরেছে, কিন্তু এটা কারেকশন হয়তো নাও করতে পারতো তারা। সো এটা অ্যাবসলিউট ফেইলিউর না, তারা কারেকশন করেছে, কিন্তু এ কাইন্ড অফ ফেইলিউর, যেহেতু তাদেরকে এটা রিকল করতে হয়েছে গাড়িগুলো। হ্যাঁ, এবং এটা একটা দুটো গাড়ি না, 9.2 মিলিয়ন। তাহলে এটা কেন, প্রোডাক্ট ডিজাইন প্রবলেমের কারণে, প্রোডাক্ট ডিজাইন প্রবলেমস। ইনকারেক্টলি যদি পজিশনিং করা হয়, প্রাইস করা হয় এবং অ্যাডভার্টাইজড করা হয়, তাহলে কি হতে পারে, এটা মার্কেট ফেল করতে পারে। ইনকারেক্টলি যদি পজিশনিং হয়, সাপোজ আমাদের বাংলাদেশে একটা ফেয়ার এন্ড লাভলি টাইপের একটা ক্রিম করা হয়েছে এর জন্য, কমপ্লিট হয়েছে। আপনি কি চলে যাবেন বাসায়? দুইটা বাস, কিন্তু আড়াইটা। আচ্ছা না, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে বাংলাদেশে একটা ফেয়ার এন্ড লাভলি ফর মেন্স একটা ক্রিম করেছিল যারা। আই এম নট শিওর যে ওটার মার্কেটিং পারফরমেন্স কি এখন। Is a fair and lovely for men's active 3-way fairness treatment. So I'm not sure যে এটার মার্কেটের অবস্থা কি। তোমাদের কয়জনের বাসায় এরকম আছে, তোমাদের ভাই অথবা বাবারা ইউজ করে এই ক্রিমটা? বলো। নাই, ছেলেরা ফেয়ারনেস ক্রিমটা অনেকটা ইউজ করেই না, আর যে কয়েকজন পরে অনেক সময় আমরা দেখেছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম কিছু বয় তারা ইউজ করতো, যেটা হচ্ছে ফেয়ার এন্ড লাভলি, যেটা ওটা ইউজ করতো, মেয়েদেরটা যেটা ওটা ইউজ করতো। সো ফেয়ার এন্ড লাভলি ফর মেন্স অ্যাক্টিভ, এগুলো আমরা দেখেছি। আমি যখন ইউনিভার্সিটি জয়েন করেছি টিচার হিসেবে
লেকচার হিসেবে যখন জয়েন করেছি তখন ঢাকাতে ক্যাম্পাসে এসে ফ্রি দিয়ে যেত, এগুলো ফ্রি ইউনিলিভার। ওইটা টেস্ট মার্কেটিং ছিল, টেস্ট মানে ফ্রি পেও আমরা অনেক ইউজ করি না। তো এখন আমি জানি না, আমি নট শিওর আসলে এটার মার্কেট পারফরমেন্স কি। এই যে তোমাদের এখানে একটা সার্ভে করলাম, দেখলাম তোমাদের কারো বাসায় নাই, তো হোয়াট ডাজ ইট মিন? তোমাদের বাসায় তো ব্যাচেলররা আছে, ব্যাচেলর ছেলেরা আছে, ভাইরা আছে, তারপর চাচারা আছে, মামারা আছে। সো ইনকারেক্টলি যদি পজিশনিং হয়, যেটা যার জন্য না তার কাছে সেটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। প্রাইস ইনকারেক্টলি প্রাইস যদি হয়, প্রাইস যদি বেশি হয়, অ্যাডভার্টাইজমেন্টেও যদি কোনো প্রবলেম থাকে, টার্গেট মার্কেটকে যদি রিচ করতে না পারে, তাহলে এরকম প্রবলেম হতে পারে। Product may have been pushed despite poor marketing research findings. Poor marketing research finding যদি থাকে, সাপোজ যে প্রোডাক্ট আমি লঞ্চ করতে চাচ্ছি ওই প্রোডাক্টের ব্যাপারে মার্কেটে অ্যাকচুয়ালি কোনো আপিল নাই, কিন্তু আমি রিসার্চ করে দেখাই দিলাম যে হ্যাঁ এটার খুব আপিল আছে, এটা মার্কেটে চলবে। তো এই ধরনের ইনফরমেশনের উপরে ভিত্তি করে যদি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসা হয়, তাহলে এটা ফেল করার পসিবিলিটি থাকবে। এরপরে যেটা হচ্ছে যে কস্ট যদি বেশি পড়ে যায়, কস্ট অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আর আরেকটা হচ্ছে যেটা কম্পিটিটিভ অ্যাকশন, যদি কম্পিটিটররা যদি খুব অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে এটা প্রবলেম হতে পারে। কম্পিটিটররা যদি খুব দ্রুত এটার অল্টারনেটিভ ভার্সন নিয়ে আসে, বা সিমিলার ভার্সন যদি মার্কেটে নিয়ে আসে কম্পিটিটররা, তাহলে প্রোডাক্ট ফেল করতে পারে। এখন তাহলে এই অসুবিধা থেকে আমরা রেহাই পাবো কি করে? হাউ উই ক্যান গেট রিড অফ দিস প্রবলেমস, how it is possible to make our products sustainable in the market. তাহলে সাকসেস, improving new product success. New product success depends on having a unique superior product, one with higher quality, features and value in use. তাহলে সুপিরিয়র প্রোডাক্ট বলতে কি বুঝি আমরা? যেটার কোয়ালিটি হবে হায়ার কোয়ালিটি, ফিচার হবে ইউনিক ফিচার, এবং ভ্যালিউ হবে মোর ভ্যালিউ থাকবে, এটা মোর ভ্যালিউ ইন ইউজ। যেমন রিসেন্টলি আমরা দেখছি এই যে কারের বিষয়গুলোতে, অটোমোবাইল, রিসেন্টলি মার্কেটে হাইব্রিড কার আছে, কিছু হাইব্রিড কার। এই হাইব্রিড কার গুলো তোমার মাইলেজ বেশি, এরপরে তোমার ইলেকট্রিক কার নিয়ে আসা হচ্ছে মার্কেটে। ইলেকট্রিক কার, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইলেকট্রিক কার? আমেরিকাতে একটা কোম্পানি আছে, তারা দীর্ঘদিন ধরে ইলেকট্রিক কার নিয়ে কাজ করছে। ইলেকট্রিক কার, এই যে দেখো, দেখতে পাচ্ছ? So it's a new product. It's a new product.
তাহলে টেসলা ইলেকট্রিক কার, এই যে ফিউলিং স্টেশনের মতো দেখা যাচ্ছে, ফিউলিং স্টেশন থেকে অ্যাকচুয়ালি চার্জিং হচ্ছে, চার্জিং টেসলা কারও ইন্ট্রোডিউস করে দিয়েছে, আবার বিভিন্ন পয়েন্টে তাদের চার্জিং লোকেশন, চার্জিং পয়েন্ট সেট আপ করে দিয়েছে। যেভাবে করে আগে ফিউলিং হতো, ফিলিং হতো, সেভাবে করে এখন চার্জিং হয়। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এগুলো এগুলো খুবই একেবারেই লেস এক্সপেন্সিভ, মানে কি বলে এটাকে, তোমার মেনটেনেন্স যেগুলো খুবই লো কস্ট মেনটেনেন্স। কিন্তু এমনিতে কারের প্রাইসটা একটু বেশি, আপাতত একটু বেশি। বাংলাদেশে নিয়ে আসতে গেলে এটার আবার সম্ভবত বাংলাদেশ গভর্নমেন্টের কিছু ডিউটি ইম্পোজ করা আছে, সেই টিউটিস দিয়ে এগুলো 1 কোটি টাকার উপরে পড়ে যাবে। আর এমনিতে আমেরিকান মার্কেটে 30-35 লাখ টাকা হলেই কিনতে পারবা। এটা ইভেন তোমার, তুমি যদি কমান্ড দিয়ে দাও, জিপিএস ঠিক করে দাও, জিপিএস সেট করে দাও এটার সাথে, এবং তুমি কোন ডেস্টিনেশনে যাবে সেটা যদি বলে দাও, এবং তোমার এটা অটো কমান্ড দিয়ে দাও, তাহলে তুমি পাশের সিটে বসে থাকলেই হবে, ড্রাইভ করতে হবে না। এটা অটোমেটিক্যালি তোমাকে ওই ডেস্টিনেশনে নিয়ে যাবে, ড্রাইভারও লাগবে না। বুঝতে পেরেছ? সো বাংলাদেশে নিয়ে আসলে বাংলাদেশের যে রোড ট্রাফিকের যে অবস্থা, এই অবস্থায় এই গাড়ি চালানো মুশকিল হবে। তবে তোমাকে সেলফ ড্রাইভ করতে হবে অথবা ড্রাইভার রাখতে হবে। কিন্তু এটার অল্টারনেটিভ কমান্ডিং সিস্টেম আছে, তুমি চাইলে, যেগুলো আমেরিকার যে রাস্তাঘাট যেভাবে ট্রাফিক সিস্টেম যেরকম, হ্যাঁ, সিস্টেমেটিক ট্রাফিক সিস্টেমে এটা এই কমান্ড একেবারে পারফেক্টলি কাজ করবে। উইদাউট ড্রাইভারলেস তুমি ড্রাইভ করতে পারবে এটা। এবং এখানে বিভিন্ন দিকে বিভিন্ন রকমের সেন্সর দেওয়া আছে, খুবই স্মার্ট কার। তাহলে তুমি যদি এখানে আমরা যেটা বলছিলাম যে সাকসেস, ইউনিক প্রোডাক্ট যদি তুমি তৈরি করতে পারো, সুপিরিয়র প্রোডাক্ট যদি তৈরি করতে পারো উইথ কোয়ালিটি, ফিচার্স এন্ড ভ্যালু ইন ইউজ, ঠিক আছে? ইউজ করার ক্ষেত্রে আমি এটা থেকে আমি যে বেনিফিটটা এক্সপেক্ট করি, আমি তো বেশি মাইলেজ চাই কার থেকে, আমি তো কারের একটা ভালো এস্থেটিক্স চাই, আমি তো কারের মধ্যে সেফটি এবং কমফোর্ট চাই, আমি কারের মধ্যে স্পিড চাই, এবং সর্বোপরি আমি চাই এটার মাইলেজ, ঠিক আছে? অর্ডিনারি কার যেগুলো পেট্রোল দিয়ে বা ডিজেল দিয়ে চলে, সেগুলো দিয়ে তুমি এখান থেকে ঢাকায় যেতে হয়তো দেখা গেল যে এই তোমার হয়তো 30 লিটার তেল লাগবে। 30 লিটার তেল লাগলে তোমার 1 লিটার তেল 100 টাকা করে হলো, তো তোমার 3000 টাকার তেল লাগবে। কিন্তু এই গাড়ি তুমি যদি একবার চার্জ দাও, চার্জ দিয়ে যদি চালাও, তাহলে তুমি দীর্ঘদিন, মানে দীর্ঘ সময় চালাইতে পারবে। এটা ওই প্রায় 400-500 কিলোমিটার তুমি ড্রাইভ করে চলে আসতে পারবা। চার্জে খরচ হবে হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 150 টাকা বা 200 টাকা চার্জে খরচ হবে, ঠিক আছে? তাহলে দেখো কোথায় 3000 টাকার তেল আর কোথায় 200 টাকার চার্জ। বুঝতে পেরেছো? একেবারেই মানে সাশ্রয়ী, একেবারেই সাশ্রয়ী। তো এই কার তো বেশি টাকা দিয়ে কিনলেও লাভ। এটাকে বলা হচ্ছে ভ্যালিউ ইন ইউজ, পাওয়া যায়। and well defined product concept যদি well defined হয়, টার্গেট মার্কেট যদি ডিফাইন করা থাকে, তারপর তাদের প্রোডাক্ট রিকোয়ারমেন্টস কেমন সেটা যদি আমার জানা থাকে, একটা প্রোডাক্ট থেকে তারা কি ধরনের বেনিফিট পেতে চায় সেটা যদি আমি জানি,
তাহলে সেটাকে বলা হবে ওয়েল ডিফাইন্ড প্রোডাক্ট কনসেপ্ট। তাহলে পরে এটাকে আসলে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, এই ধরনের প্রোডাক্ট ফেল করবে না। To create successful new products, the company must understand its customers, markets, and competitors, and develop products that deliver superior values. মূল কথা এটাই, value. Value means benefits. যে যত বেশি বেনিফিট অফার করতে পারবে কাস্টমাররা তার কাছেই দৌড়ায়। সব কিছুর ক্ষেত্রে আমরা এটাই দেখেছি, যে যত বেশি বেনিফিট দিতে পারবে তার কাছেই কাস্টমাররা যাবে। এখন হচ্ছে মেজর স্টেজেস ইন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে গেলে কতগুলো স্টেপ তোমাকে ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ মুভ করতে হবে। ফার্স্ট স্টেপ যেটা, আইডিয়া জেনারেশন করতে হবে নাম্বার 1। নাম্বার 2, আইডিয়া স্ক্রিনিং করতে হবে। নাম্বার 3, কনসেপ্ট ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং করতে হবে। নাম্বার 4, মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে। এরপরে হচ্ছে বিজনেস অ্যানালাইসিস করতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেস্ট মার্কেটিং, and finally commercialization. তাহলে এই 8টা স্টেপে তোমাকে কাজ করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে কি আইডিয়া জেনারেশন, সেকেন্ড আইডিয়া স্ক্রিনিং, কনসেপ্ট ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং, মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, বিজনেস অ্যানালাইসিস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেস্ট মার্কেটিং, and commercialization. So these are the 8 steps involved in the process of new product development. Now let's check idea generation. What is idea generation? Idea generation is the systematic search for new product ideas. New product ideas. Obtained internally from employees. So internally পাওয়া যাবে আইডিয়া গুলো কার কাছ থেকে, এমপ্লয়ীদের কাছ থেকে। এমপ্লয়ীদের কাছ থেকে। আবার also from externally পাওয়া যাবে তাদের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে, কম্পিটিটরের কাছ থেকে, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এবং সাপ্লায়ারের কাছ থেকে। তাহলে আইডিয়া জেনারেশন কি? আইডিয়া জেনারেশন হচ্ছে সিস্টেমেটিক সার্চ ফর নিউ প্রোডাক্ট আইডিয়াস। যে আইডিয়াটা আমরা ইন্টারনালিও পেতে পারি আবার এক্সটার্নালিও পেতে পারি। ইন্টারনালি পাওয়ার জন্য কোম্পানির যে ডিভিশন গুলো আছে, ক্রস ফাংশনাল টিম তৈরি করা যেতে পারে। মার্কেটিং, ফাইন্যান্স, অপারেশনস, এই সমস্ত জায়গা থেকে স্টাফ নিয়ে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্টাফ নিয়ে তাদের কাছ থেকে তাদেরকে একসাথে বসিয়ে ব্রেন স্টর্মিং করানো যেতে পারে। ব্রেন স্টর্মিং করিয়ে তাদের কাছ থেকে আইডিয়া জেনারেশন করা যেতে পারে।
ছেলে আসছে না? হ্যাঁ কম্পিউটার করতেছে। তাহলে কাস্টমার্স, কম্পিটিটরস, ডিস্ট্রিবিউটরস এন্ড সাপ্লায়ার্স এরা হচ্ছে এক্সটার্নাল সোর্স, এদের কাছ থেকে ডেটা কালেকশন করা যাবে, আইডিয়া জেনারেট করা যাবে যে কোন ধরনের প্রোডাক্ট আমরা নিউলি ইন্ট্রোডিউস করতে পারি। ইন্টারনালি যেটা সেটা আমরা বলেছি যে ব্রেনস্টর্মিং এর মাধ্যমে নেওয়া যেতে পারে। এক্সটার্নালি নেওয়ার জন্য অনেক সময় কোম্পানির কিছু সিস্টেম থাকে, আইডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম বলে এটাকে আইএমএস। আইডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা যেতে পারে ওয়েবসাইটের মধ্যে। আইডিয়া কালেকশনের জন্য কিছু দেওয়া থাকতে পারে অপশন, ওই মাধ্যমে কাস্টমারের কাছ থেকে কম্পিটিটর বা ডিস্ট্রিবিউটর সাপ্লায়ারদের কাছ থেকে ডেটা, বিশেষ করে কাস্টমারের কাছ থেকে ডেটাগুলো আসে ওখানে। আইএমসি আছে, আইডিয়া ম্যানেজমেন্ট সেন্টার, আইএমএস আইডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলোর মাধ্যমে নতুন প্রোডাক্ট আইডিয়া আসতে পারে কোম্পানির কাছে। কম্পিটিটররা যে অফার নিয়ে আসছে মার্কেটে, ওই অফার থেকেও আইডিয়া নেওয়া যেতে পারে। ওর রেজাল্ট আছে শীটে, বাট তাহলেই হবে, ওটা আজকে পাঠায় আপডেট করে দিতে বলে কম্পিটিটরস। এরপরে ডিস্ট্রিবিউটর যারা হচ্ছে ফ্রন্ট লাইনে যারা ডিস্ট্রিবিউশন করে, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া যেতে পারে। সাপ্লায়ার্স যারা আছে, ব্যাকওয়ার্ডে সাপ্লায়ার যারা আছে, ওদের কাছ থেকে আইডিয়া নেওয়া যেতে পারে, কারণ তারা র মেটেরিয়াল সাপ্লাই দেয়, র মেটেরিয়াল দিয়েই প্রোডাক্ট তৈরি হয়। তোমরা অনেকে তোমাদের নিজেদের ড্রেস নিজেরাই ডিজাইন করো, ঠিক আছে? করো না? বলো। তোমাদের জি নিজের স্যার। ড্রেস ডিজাইন করো, সেই ডিজাইনটা হতে পারে একটা ফ্যাশন হাউসের জন্য একটা ইনপুট, তারা একটা আইডিয়া পেতে পারে তোমাদের কাছ থেকে। তোমরা কাস্টমার, তোমাদের ডিজাইনটা দেখবে যে হয়তো কয়েকদিন পরে ফ্যাশন হাউসের ডিজাইন হয়ে গেছে। মার্কেটিং এ কিছু ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোকে বলে স্টাইল এবং ফ্যাশন। স্টাইল হচ্ছে ইন্ডিভিজুয়াল চয়েস, এটা হচ্ছে স্টাইল। তুমি নিজে ডিজাইন করে যেটা করছো বা তোমার ডিজাইনার দিয়ে ডিজাইন করিয়ে যেটা করছো, এটাকে বলে স্টাইল। ওই স্টাইলটা যদি ফ্যামিলিয়ারিটি পায়, ওই স্টাইলটা যদি মার্কেট পায়, তাহলে সেটাকে বলা হবে তোমার ফ্যাশন, ঠিক আছে? আর কিছু ফ্যাশন দেখবা কয়েকদিন চলে, এরপরে আবার অফ হয়ে যায়। এরকম যদি হয়, আবার আবার বেশ কিছুদিন পরে ওই ফ্যাশনটা আসে, ট্রেন্ডিং হয়, সেটাকে বলে ফ্যাট, FAD, ফ্যাট। হাউএভার আইডিয়া জেনারেশন হয়ে গেল, বিভিন্ন সোর্স থেকে আইডিয়া পেলাম, এবার আইডিয়া গুলোকে কি করতে হবে? স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং করা মানে কি? স্ক্রিনিং করা মানে হচ্ছে, সাপোজ এই আইডিয়া বোল থাকলো আমার কাছে, একটা আইডিয়া বোল অথবা আইডিয়া বাকেট, ঠিক আছে? সাপোজ এটা হতে একটা বোল যেটার মধ্যে আইডিয়া থাকলো, এরকম বহু আইডিয়া আছে। আইডিয়া এসছে স্লিপ আকারে এসছে, অথবা কম্পিউটার সিস্টেমের মধ্যে আছে, টেক্সট আকারে এসছে, অথবা ভিডিও আকারে এসছে, এরকম আইডিয়া আছে। তো এই আইডিয়া গুলো থেকে আমি কি করলাম? প্রমিনেন্ট কিছু আইডিয়া সিলেক্ট করলাম, যে আইডিয়া গুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলাকে প্রোডাক্টে কনভার্ট করতে আমি পারবো, আমার ক্যাপাসিটির সাথে ম্যাচ করছে, ঠিক আছে, আমার ক্যাপাসিটির সাথে ম্যাচ করছে। সো it may be possible by me to translate them into physical product. তাহলে যে spotting the good ideas and dropping the poor ones,
on the basis of market size, product price, development time and cost, manufacturing cost, and rate of return. So এই কনসিডারেশনে আমি কিছু ভালো আইডিয়া গুলোকে এখানে যেগুলো ফেভারেবল, মার্কেট সাইজ ভালো হবে, প্রোডাক্টের প্রাইস রিজনেবল করা যাবে, ডেভেলপমেন্ট টাইম এন্ড কস্ট কম পড়বে, বেশি সময় লাগবে না এটা ডেভেলপ করতে, ম্যানুফ্যাকচারিং কস্ট কম পড়বে, রেট অফ রিটার্ন ভালো আসবে। ঠিক আছে, সো এই কনসিডারেশন গুলোতে আমার কাছে এই আইডিয়া গুলোকে মনে হয়েছে ভালো আইডিয়া, গুড আইডিয়া। তাহলে আমি এগুলাকে কি করলাম, এই 5টা আইডিয়াকে পিক করলাম। I have picked five ideas. তাহলে এটাকে বলা হচ্ছে spotting the good ideas and dropping the poor ones. এই বাকি যেগুলো আছে এগুলোকে ড্রপ করে দিলাম। ঠিক আছে, এগুলোকে ড্রপ করে দিলাম। এই প্রসেসটাকে বলে স্ক্রিনিং প্রসেস। কি বলে এটাকে? Screening process. Exactly. Good girl. থার্ড যে স্টেপ সেটা হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট। থার্ড যে স্টেপ এটাকে বলে হলো কনসেপ্ট ডেভেলপমেন্ট। কনসেপ্ট ডেভেলপমেন্টের সাথে আরেকটা অপশন আছে, এটাকে বলে কনসেপ্ট ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং। তাহলে কনসেপ্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে ডিটেইলিং করা, ডিটেইল। এই যে এখানে লেখা আছে দেখো, ডেভেলপ নিউ প্রোডাক্ট আইডিয়াস ইনটু অল্টারনেটিভ ডিটেইলড প্রোডাক্ট কনসেপ্ট। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি দেখবা যে কিছু ইয়ে দেয়, অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে তারা একটা সিটি ডেভেলপ করেছে, চিটাগাং এরকম কোনো কিছু সিটি আছে ডেভেলপ করতে যাচ্ছে কেউ, এই যে এখানে ড্রিম সিটি কি যেন কি একটা সিটির নাম বলেছে, প্রিমিয়াম সিটি, প্রিমিয়াম সিটি। এটা কর্পোরেট অফিস, ওই সাইটের মধ্যে গিয়ে একটা বিল্ডিং করে এটার নাম দিয়েছে কর্পোরেট অফিস। তো এই প্রিমিয়াম সিটিকে তুমি যদি দেখতে চাও, এটা কি, এটা হচ্ছে রিডিম পূর্বাচল সিটি। এই যে এখানে যে এটা ডেভেলপ করেছে তারা 100% বন্যা মুক্ত উচ্চ জমি। দেখো এখানে তারা দেখাচ্ছে সিটিটা ডেভেলপ হয়ে গেছে। এখানে তারা দেখাচ্ছে সিটিটা ডেভেলপ হয়ে গেছে, যে ভেতরে গেট, ওয়েলকাম টু রিডিম পূর্বাচল সিটি, এবং এখানে আরো কি কি আছে সব ফ্যাসিলিটিস, বেনিফিটস, এগুলো তারা বলতে থাকে। এই যে এখানে একটা মডেল দিয়েছে, দেখো কত ফিট রাস্তা হবে, রাস্তার পাশটা দেখতে কেমন হবে, তারপর এরকম খোলামেলা বিল্ডিং থাকবে, মাঠ থাকবে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে এই যে গাড়ির ছবিটা পর্যন্ত দেখাচ্ছে, আসলে কি ওইখানে এখন এরকম হয়েছে?
ওইখানে এখন এরকম হয়েছে? না হয়? স্যার। হ্যাঁ, এই যে ওইখানে এখন এই অবস্থায় আছে এটা, এই যে দেখছ শুকনো জমি, এই জমি এক সময় এই যে এরকম হবে। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট ডেভেলপমেন্ট। আমি যেটা প্ল্যান করছি, যেটা চিন্তা করছি, ওইটাকে আমি স্কেচিং করলাম, ঠিক আছে, একটা অডিও অথবা ভিজুয়াল একটা ফাইল করলাম, অথবা আমি টেক্সটের মধ্যে লিখলাম যে কি কি বিষয় থাকবে সেখানে। এটাকে বলা হয় তোমার কনসেপ্ট। তো এইভাবে করে তুমি যেটা চিন্তা করছো ওটার একটা কনসেপ্ট তুমি ডেভেলপ করবে। ডেভেলপ করার পরে এটা কাস্টমারকে ডেকে এনে দেখাবে, কাস্টমারকে ডেকে দেখাবে, দেখালে পরে কাস্টমারদের আপিল কেমন, কাস্টমারদের কেমন আপিল হয় সেটা তুমি দেখতে পাবে। যদি এটা মোস্ট আপিলিং মনে হয়, কাস্টমারের কাছে খুব আপিলিং মনে হয়, তাহলে তুমি এই আইডিয়াটাকে সামনের দিকে নিয়ে যেতে পারো। কাস্টমাররা কি করেছে, এটাকে পছন্দ করেছে। এটাকে বলে কনসেপ্ট টেস্টিং, যেটার মাধ্যমে ইউ ক্যান টেস্ট দ্য নিউ প্রোডাক্ট কনসেপ্ট উইথ গ্রুপ অফ টার্গেট কাস্টমার। টার্গেট কাস্টমারকে নিয়ে এসে এই প্রোডাক্টের ইমেজ কেমন সেটা তুমি দেখাতে পারো, এবং হাউ আপিলিং, এই যে চুজ দ্য ওয়ান দ্যাট হ্যাজ দ্য স্ট্রংগেস্ট আপিল। এভাবে কাস্টমারদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তাদের ভালো লাগা না লাগা এই বিষয়গুলোকে জাজ করে তুমি দেখতে পারো যে কনসেপ্ট ওয়াইজ যেটা মোস্ট আপিলিং কনসেপ্ট সেটাকে তুমি সামনের দিকে নিয়ে যেতে পারো মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের জন্য। তো মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট থেকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এগুলো করব, ঠিক আছে? আচ্ছা স্যার। এখন আমরা দেখব অ্যাটেন্ডেন্স।